আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি। আমরা আজকে ৮ নম্বর পর্ব নিয়ে হাজির হয়েছি। আপনারা প্রত্যেকে অবগত আছেন যে ২০২৪ সালে জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত যে পরীক্ষাগুলো হয়েছে, এই পরীক্ষাগুলোর সাম্প্রতিক গণিতের প্রশ্ন নিয়ে আমরা এই ধারাবাহিকটি সাজিয়েছি। এই ধারাবাহিকে মোট 10টির মতো ক্লাস ইনশাল্লাহ কন্টিনিউ হবে। তারপর আবার পরবর্তীতে যখন আরো পরীক্ষা যেগুলো হবে সেগুলো নিয়ে পরবর্তীতে আবার ধারাবাহিকটি চলমান থাকবে। তো আজকের পর্বটা হচ্ছে ৮ নম্বর পর্ব, এবং আজকের পর্বের যে গণিতগুলো এগুলো অধিকাংশই জ্যামিতি প্লাস বীজগণিত নিয়ে। ওকে, শুরুতে আমাকে একটু নিশ্চিত করতে হবে যে আপনারা আমাকে শুনতে পাচ্ছেন কিনা। প্লিজ প্রত্যেকে একটু নিশ্চিত করুন যে আমাকে ঠিকঠাক শুনতে পাচ্ছেন কিনা। আর সম্ভব হলে প্রত্যেকের জায়গা থেকে একটু দয়া করে লাইভ ক্লাসটি শেয়ার করে দেবেন। জি, খুব দ্রুত একটু কনফার্ম করুন যে আপনারা আমাকে শুনতে পাচ্ছেন কিনা। ওকে, দ্রুত একটু কনফার্ম করুন যে প্রত্যেকে শুনতে পাচ্ছেন কিনা। এখানে তপনদার বলছে যে দ্বিতীয় বর্ষে অধ্যয়নরত আছে, আমার জন্য এই ক্লাসগুলো হেল্পফুল হবে কিনা। অবশ্যই আপনারা যে কোনো অবস্থায় থাকেন বা যে কোনো অবস্থায় থাকেন, অবশ্যই এই ক্লাসগুলো আপনাদের জন্য হেল্পফুল। ওকে, চলো তাহলে যদি সবকিছু ক্লিয়ার শোনা যায় আমরা ক্লাসটা শুরু করতে পারি, তাই না? ইনশাআল্লাহ। আমাদের আজকের ক্লাসে যে অঙ্কগুলো বেশ চমৎকার কিছু অঙ্ক আছে। প্রতিবারই প্রত্যেকটা ক্লাস থেকে এমন কিছু অঙ্ক আছে যেগুলো হয়তো পূর্বে আপনি করেন, যেহেতু সাম্প্রতিক প্রশ্নগুলো বৈচিত্র্যময় প্রশ্নের সমাহার, সঙ্গত কারণে প্রতিটা ক্লাস কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আমাদের ১ নম্বর প্রশ্নটা খুব সহজ একটা প্রশ্ন। ১ নম্বর প্রশ্নে বলা হচ্ছে ৪, ৭, ১০, ১৩ ধারাটির কোন পদ হচ্ছে ৩০৪। কোন পদ বা কততম পদ, এই কথাটার মানে হচ্ছে এখানে মূলত জানতে চাওয়া হয়েছে n তম পদের মান কত। মানে এই জায়গায় যদি আমি কেটে দিতাম n তম পদ সমান এত। n তম বলতে একদম শেষতম পদটা হচ্ছে এত। এখন তাহলে এখানে এই যে এই n এর মানটা বের করতে হবে। n এর মানটা বের করতে পারলেই তাহলে আমরা ওখানে যদি বসিয়ে দিই, ধরেন n এর মান 10 আসলো, তাহলে বলবো যে দশম পদ হচ্ছে এত। ওটার মান 100 আসলো, তাহলে বলবো কি 100তম পদের মান এত। কথাটা ক্লিয়ার? অর্থাৎ এটা হচ্ছে শেষ পদের মানটা। তো এই কারণে n এর মানটা বের করতে করে নেব। n এর মান বের করা মানে হচ্ছে পদ সংখ্যা বের করা। তাহলে সরাসরি n সমান আমরা যেটা করতে পারি, পদ সংখ্যাটা আগে বের করে নেব। কি করে নেব? পদ সংখ্যাটা বের করে নেব। পদ সংখ্যা বের করার সূত্রটা কি? আমাদের যে শেষ পদ আছে, শেষ পদ থেকে আমাদের যে প্রথম পদ আছে এটাকে বিয়োগ করব, এবং সাধারণ যে অন্তর আছে এই অন্তর দ্বারা ভাগ করব, এবং অতিরিক্ত 1 যোগ করব। তাহলে শেষ পদ একদম এটা হচ্ছে শেষ পদ, এটা হচ্ছে ৩০৪। প্রথম পদ হচ্ছে অনলি 4। এবার সাধারণ অন্তর 7 থেকে 3 4 গেলে 3, 10 থেকে 7 গেলে 3, আলটিমেট আমাদের সাধারণ অন্তর হচ্ছে কত? 3, রাইট? তাহলে আমাদের এখানে 1 যোগ হবে। তাহলে 300 কে 300 এখানে 3 যোগ 1 তার মানে কত? 100 যোগ 101। তার মানে এখন যদি আমি এখানে বলি যে 101তম পদটাই হচ্ছে এত, অর্থাৎ সর্বশেষ পদের মান হচ্ছে 101। তাহলে উত্তর হচ্ছে কি? খ নাম্বার। বলেন উত্তর কি? খ নাম্বার। এইটুকু বুঝতে পারছেন কিনা একটু ডান লিখে কমেন্ট করুন। আমার ব্যাকগ্রাউন্ড হচ্ছে ব্যবসায় শিক্ষা। আমি ম্যাথে খুব দুর্বল, কিছুই বুঝি না। ম্যাথ কিছু না বুঝলে আপনার উচিত হচ্ছে আমার শূন্য থেকে জব বেসিক ম্যাথ কোর্সটা করে ফেলা, কারণ এটা একদম শূন্য থেকে পড়ানো হয়। সো আশা করি এটা আপনার গণিতকে নতুন ভাবে চিন্তা করতে হেল্প করবে। আমরা এই প্রশ্নটা দেখব।
এই প্রশ্নটাও একটা জ্যামিতির প্রশ্ন, যে কোন সমবৃত্তভূমি কোণক তো চিনেন, এই যে এরকম, এই যেটা কোণকের ব্যাসার্ধ, কথা বুঝতে পারছেন, কোণকের ব্যাসার্ধ হচ্ছে আর সমান হচ্ছে 1/3, কথাটা ক্লিয়ার। এরপর বলছে উচ্চতা, যে এটার সাথে যে উচ্চতাটা, এই উচ্চতা হচ্ছে কত 1। এখন বলছে এটার আয়তন বের করতে হবে। তাহলে আয়তন বের করতে গেলে আমরা জানি যে এই আয়তন সমান, কোণকের আয়তন সমান 1/3 পাই আর স্কয়ার এইচ। এখানে দেখেন আর এইচ এর মান অলরেডি দেওয়া আছে, তাহলে তো কোনো সমস্যা নেই। এখানে 1/3 পাই, এখানে দেখেন অপশনগুলোতে পাই আছে, তার মানে পাই এর মান বসাতে হবে না। তারপর হচ্ছে আর এর মান কত 1/3, তাই কিনা। তারপর এইচ এর মান কত 1। এবার দেখেন এটা 1/9 হবে, যারা দুর্বল আছেন তাদের ক্ষেত্রে আমি একটু লিখি, পাই/3 ইন্টু 1 গুণ করলে তো এটাই হবে, তাহলে 3 3 9, তাই কিনা। তাহলে উপরে পাই, নিচে হচ্ছে 3 9 27, উপরে পাই, নিচে হচ্ছে কি 3 9 27, কথাটা ক্লিয়ার? বলেন বুঝতে পারছেন কিনা। তাহলে আমাদের উত্তর হচ্ছে হচ্ছে 27, তাহলে এটার উত্তর হচ্ছে ঘ নাম্বার। উত্তর কি ঘ নাম্বার। এবার আসেন আমরা পরের প্রশ্নে যাব, এটাও জ্যামিতির প্রশ্ন। এই জ্যামিতির প্রশ্নে কি বলা হচ্ছে দেখেন তো, একটি রম্বসের কর্ণ, রম্বস তো চিনেন, বলেন রম্বস তো চিনেন, ওই যে বর্গক্ষেত্রকে যদি একটু বাঁকিয়ে দেয়া হয়, ওটাই হচ্ছে আমাদেরকে রম্বস, যার 3টা বাহুই কি 4টা বাহুই সমান। কর্ণ কি, কর্ণ হচ্ছে এই যেটা, এটা একটা কর্ণ, এটা একটা কর্ণ, কথা বুঝতে পারছেন কিনা। এখন দুটো কর্ণের একটা হচ্ছে ধরেন 5, এটাই বড় হবে, তাহলে 5 এটা, আরেকটা হচ্ছে 4, কথাটা ক্লিয়ার। এখন একটা জিনিস খেয়াল করে দেখেন, বলা হচ্ছে রম্বসটির ক্ষেত্রফল কত, তাহলে ক্ষেত্রফল বলতে এই পুরোটার আয়তন কত, এই জিনিসটা জানতে চেয়েছে। তাহলে এই যে আমাদের একটা কর্ণ হচ্ছে 5, আরেকটা কর্ণ হচ্ছে কত 4, এই ক্ষেত্রে আমরা রম্বসের ক্ষেত্রফলটা কিভাবে বের করব। এই ক্ষেত্রে আমাদের রম্বসের আমরা কর্ণ দিয়ে রম্বসের ক্ষেত্রফল বের করতে পারি। সেক্ষেত্রে আমরা লিখতে পারি যে আমরা জানি কি, দেখেন হাফ ইন্টু পি ইন্টু 2, এরা কে দুটো কর্ণ, তার মানে কি হাফের সাথে যদি আমি 4, এখানে সরি এটা 4.5, তাই না, আরেকটা হচ্ছে কত 5, এটা যদি গুণ করি এবং যদি আমরা এবার কাটাকাটি করি, তাহলে কি হবে, এটা কাটলে 2.5 হবে, তাই না। তাহলে আমাদের রেজাল্টটা হবে 4.5 গুণ 2.5। তাহলে তাই যদি হয়, তাহলে 5 25 125 এর 5 থাকে 12, 4 25 100, তাহলে 2 1, তার মানে 11/5। যেহেতু এখানে 2 ঘরের দশমিক আছে, তাহলে 2 ঘরের দশমিক বসিয়ে দিলাম, তাহলে 11.25। বলে যদি বুঝতে পারেন তাহলে একটু ডান লিখে কমেন্ট করুন। আরে যদি বুঝতে পারেন একটু ডান লিখে প্রত্যেকে কমেন্ট করুন। আপনাদের কিন্তু একটু কাজ হচ্ছে মানে কমেন্ট করে অন্তত হেল্প করা, তাই না। অন্তত প্রত্যেকে একটু কমেন্ট করুন যে বুঝতে পেরেছেন কিনা, এতে করে আমি বুঝতে পারবো যে আমার অঙ্কগুলো আপনারা বুঝতেছেন কিনা। আরে একটু প্রত্যেকে কমেন্ট করুন যে বুঝতে পারছেন কিনা। বেশ, আমরা এবার পরবর্তী অঙ্কে চলে যাব। এই অঙ্কটা মূলত বিসিএস এর প্রশ্নের আদলেই আছে, তবে বেশ অনেকটা চেঞ্জ করে। লগারিদমের এই অঙ্কে দেওয়া আছে কি বলেন তো, দেওয়া আছে log 10⁻x সমান -4। এখন এটাকে আমরা কি করব, সূচকে রূপান্তর করব, এটা পাওয়ার উপরে দিব আর এখানে এটা এই পাশে নিব।
তাহলে হয়ে যাবে 10⁻⁻⁴। আর এই পাশে এক্স, আমাদের কিন্তু এক্স এর মান বের করতে হবে। তার মানে কি এটা ভাঙালে এক্স এর মানটা পেয়ে যাব। আমরা জানি যে যদি কোনো কিছু পাওয়ার এরকম থাকে তাহলে এটা সমান 1/a⁴n, এভাবে আমরা লিখতে পারি। ঠিক আছে, এইভাবে আমরা কি লিখতে পারি। তাহলে যেহেতু এটা আছে তাহলে আমরা ওভাবে লিখতে পারি। তবে এক্স এর মান যেহেতু বের করব, এক্সটাকে বাম পাশেই নিয়ে আসি। ওকে, এখানে 1, তাহলে এখানে কি 10⁻, এখানে কত 4। তার মানে এখানে শূন্য আছে কয়টা? 4টা। তাহলে 1, এখানে 4টা শূন্য বসান, তাই কিনা? আমাদের এরকম কিন্তু কোনো রেজাল্ট নেই, উল্টো ভাবে আছে। তাহলে যদি 1 কে ভাগ করি তাহলে যে কটা শূন্য থাকে একের পর, ওই কটা দশমিক, ওই কয় ঘর পর বামে দশমিক যাবে। তাহলে 4 ঘর, এখানে অলরেডি একটা আছে, 2টা, 3টা, 4টা। তার মানে কি এটাই হচ্ছে আমাদের উত্তর। এটাই কি আমাদের উত্তর। কথাটা ক্লিয়ার? 301 ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছেন। এবার আমরা পরবর্তী অঙ্কে চলে যাব। 5 নম্বর অঙ্ক। এই অঙ্কটাতে 3 ও 4 এর মধ্যে অমূলদ সংখ্যা কত? এখন দেখেন এখানে যে অপশন গুলো আছে সব বর্গমূল দেওয়া। এর কারণটা কি, এখানে যে 3 এবং 4 দেওয়া আছে এদের মাঝে বর্গমূল একটা সংখ্যা আছে। এটা বুঝতে হলে আপনি যেটা করবেন, এটাকে বর্গ করে ফেলেন। তাহলে একটা হচ্ছে 9, আর একটা হচ্ছে কত? 16। তার মানে এই যে মাঝখানে এটাই হচ্ছে এক্স। কথাটা ক্লিয়ার? তাহলে মাঝখানে এটা যদি বর্গ করা হয় তাহলে কত আসবে? 5। তাহলে 9 এবং 16-র মাঝে তো 5 নেই, হবে না। আমি যদি এটাকে বর্গ করি তাহলে কত হবে? 10। তাহলে 9 এবং 16-র মাঝে 10 আছে, এটা হবে। কথা বুঝতে পারছেন কিনা? কারণ এটা আমার অমূলদ সংখ্যা হবে, যেহেতু পূর্ণবর্গ না। পূর্ণবর্গ হলে সেটাকে স্বাভাবিক সংখ্যা হতো, কিন্তু এটা যেহেতু পূর্ণবর্গ না, তার মানে এটা অমূলদ হবে 9 এবং 16-র মাঝে। এবং বাকিগুলো একইভাবে আপনি টেস্ট করে দেখেন, তাহলেই বুঝতে পারবেন। বাকিগুলোর মানও এই যে দেখেন 17 আছে, 17 যদি যায় 9 10-এর চাইতে অনেক বড় হয়ে যায়, 9 16-র চাইতে 20ও বড় হয়ে যায়, এই কারণে এটা হবে না। এবার আমরা 6 নম্বর প্রশ্নটা দেখব। 6 নম্বর প্রশ্নে এখানে কি বলা আছে? একটি ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহু দুটি যথাক্রমে 9 সেন্টিমিটার ও 7 সেন্টিমিটার এবং ক্ষেত্রফল হচ্ছে 56 বর্গ সেন্টিমিটার, উচ্চতা কত? আপনাদের মনে আছে ট্রাপিজিয়াম জিনিসটা কি? বলেন, ট্রাপিজিয়ামের কথা মনে আছে কিনা? এই যে হচ্ছে আমাদের ট্রাপিজিয়াম, কথা বুঝতে পারছেন কিনা? এই ট্রাপিজিয়ামে এখানে আমার বলা হচ্ছে সমান্তরাল বাহু হচ্ছে একটা হচ্ছে 7 আর একটা হচ্ছে 9, কথা বুঝতে পারছেন? আর এখানে যে উচ্চতাটা আমার কাছে জানতে চাওয়া হয়েছে, উচ্চতাটা আমার কাছে দেওয়া নেই। তবে এখানে একটা জিনিস দেওয়া আছে, সেটা কি বলেন তো? এই সম্পূর্ণটা কতটুকু জায়গা জুড়ে আছে এই ক্ষেত্রফলটা আমার দেওয়া আছে, কথা বুঝতে পারছেন কিনা? এই ক্ষেত্রফল সমান সমান আমার দেওয়া আছে কত? ক্ষেত্রফল সমান সমান দেওয়া আছে আমার 56 বর্গ সেন্টিমিটার। তাহলে দেখেন আমরা এখানে ক্ষেত্রফলের একটা সূত্র আমরা জানি। বলেন তো সূত্রটা কি? এটা সূত্রটা হচ্ছে মূলত হাফ ইন্টু, দেখেন সমান্তরাল বাহুকে যদি আপনি একটা এ ধরেন, আরেকটা যদি বি ধরেন, তাহলে এ প্লাস বি, আর এটা তো উচ্চতা হচ্ছে এইচ। এটাই হচ্ছে আমাদেরকে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের সূত্র। তাহলে এটা সমান হচ্ছে 56। এবার যদি আমি মানটা বসাই, ধরেন এটা হচ্ছে 7, হাফ, এখানে 7 আর এ প্লাস বি মানে কি দুটো যোগ করতে হবে, সমান্তরাল বাহুদ্বয়। তার মানে কি এটা সরাসরি লিখলাম এখানে 16। তারপর এইচ এর মান আমরা বের করব, ব্যাস। তাহলে এটা যদি কাটি 8। এবার এইচ সমান সমান আমার কত আসবে? এই 8 গিয়ে 56-কে, এখানে তো গুণ অবস্থায় আছে, ওখানে গিয়ে ভাগ হবে। তার মানে কি 7টা 56। তার মানে হচ্ছে উচ্চতা হচ্ছে কত? আমার 7। উচ্চতা কত? উচ্চতা হচ্ছে আমার 7। ক্লিয়ার?
তাহলে উত্তর হচ্ছে কে আমার সি নাম্বার। কথা বুঝতে পারছেন কিনা? ওকে, এবার বলেন বুঝতে পেরেছেন কিনা? বুঝতে পারলে একটু দ্রুত ডান লিখে কমেন্ট করুন, হারি আপ। যদি বুঝতে পারেন একটু দ্রুত ডান লিখে কমেন্ট করুন, হারি আপ। এবার 7 নাম্বার, 8, 11, 17, 29, 53 পরবর্তী সংখ্যাটা কত? এটা সিরিজ সম্পন্নকরণের একটি প্রশ্ন, এটা পিএসসি পরীক্ষাতে আসছিল। দেখেন এটা আগে দেখবেন এখানে কি ছন্দটা আছে, যেমন 8 থেকে 11 গেলে আমার এখানে 3 যোগ করতে হয়, 11 থেকে 16তে যদি যায় তাহলে 6 যোগ করতে হয়, এখান থেকে যদি এখানে যায় তাহলে এখানে আমার 12 যোগ করতে হয়। বুঝতে পারছেন? 3 দুগুণে 6, 6 দুগুণে 12। এখান থেকে এখানে গেলে আমার 24 যোগ করতে হয়। তাহলে আপনিই বলেন এই পরবর্তীটা আসতে গেলে এখানে আমার কি করতে হবে? 48 যোগ করতে হবে। তার মানে 53 যোগ 48, 10, 11, 1 হাতের 1, 9 আর 1 হচ্ছে 10। তাহলে উত্তর হচ্ছে কত? 101। ক্লিয়ার? বলেন বুঝতে পারছেন কিনা? বুঝতে পারলে একটু দ্রুত ডান লিখে কমেন্ট করুন, হারি আপ। যদি বুঝতে পারেন একটু দ্রুত ডান লিখে কমেন্ট করুন, হারি আপ। এবার আসেন আমরা এই জায়গাটায় যাব। 8 নম্বর প্রশ্ন, এখানে কি বলা আছে একটু খেয়াল করে দেখেন। আমাদের সেট থেকে আছে x belongs to n, মানে x এমন একটা মান যে স্বাভাবিক সংখ্যা হবে। কি হবে? স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যা তো চেনেন যে 1 থেকে শুরু হয়ে পরবর্তী যে সংখ্যাগুলো এগুলোই স্বাভাবিক সংখ্যা। তার মানে x হবে যে স্বাভাবিক সংখ্যা। এখন এটার একটা রেঞ্জ বলা আছে। রেঞ্জটা কি? যে 13 চাইতে বড় হবে, আবার 17 চাইতে কি হবে? ছোট হবে। শুধু এটাই না, এর ভিতর তো অনেকগুলোই ছিল। স্বাভাবিক সংখ্যা কি আছে এর ভিতর? ধরেন 14 আছে, 15 আছে, 16 আছে। কিন্তু না, এখানে আরেকটা শর্ত দেওয়া আছে যে এটা অবশ্যই মৌলিক সংখ্যা হবে। এখন এই তিনটার তো একটা মৌলিক সংখ্যা না, তার মানে কি এখানে কেউ নাই। কি নাই? কেউ নাই। তার মানে কি উত্তর হবে ফাঁকা সেট। কে হবে বলেন তো? ফাঁকা সেট। আমি আবারও বলছি, যারা বুঝেননি তারা খেয়াল করে দেখেন। সেটা হচ্ছে এখানে আমাকে প্রথমত বলা হচ্ছে এক্সটা কি হবে? স্বাভাবিক সংখ্যা হবে। ওকে, স্বাভাবিক সংখ্যার তো অভাব নাই। এরপর বলছে এটা 13 থেকে 17 মাঝে হবে। ওকে, 13 থেকে 17 মাঝে এই কটা সংখ্যা আছে। আবার শর্তে বলা হচ্ছে এটা মৌলিক সংখ্যা হবে। এরা কেউ মৌলিক সংখ্যা না। তার মানে কি এখানে কোনো উপাদানই নাই। তার মানে কি সেটের ভাষায় এটা কি ফাঁকা সেট। ক্লিয়ার? দেখেন অনেক চমৎকার একটা অঙ্ক কিন্তু এখানে আসছে। এবার 9 নম্বর অঙ্কে কি বলা আছে দেখেন তো। 9 নম্বর, ত্রিভুজে যে কোনো দুটির মধ্যমা পরস্পর সমান হলে ত্রিভুজটি কি হবে? এটা গতকালকের ক্লাসেও আমি পড়িয়েছি, লাস্ট যে পেইড ব্যাচ, যে আমরা মধ্যমা নিয়ে একটা গুরুত্বপূর্ণ তথ্য দেই। যদি কোনো ত্রিভুজের 3টা মধ্যমাই যদি কি হয়, মধ্যমা তো চেনেন, এই যে একটা বাহুর মধ্যবিন্দুর সাথে এই শীর্ষবিন্দুর যে যোগ করলে এটা মধ্যমা হয়। একইভাবে তাহলে এটার মধ্যবিন্দু থেকে এটা যোগ করলে এটা একটা মধ্যমা। আমার আঁকাতে একটু এদিক সেদিক আছে, আপনারা এটা পজিটিভলি নিয়ে। তাহলে এটা একটা মধ্যমা। কথা বুঝতে পারছেন কিনা? 3টা মধ্যমা যদি সমান হয়, 3টা মধ্যমা যদি সমান হয় তখন সেটা হবে সমবাহু ত্রিভুজ। দুটো সমান হলে সেটা হবে সমদ্বিবাহু ত্রিভুজ। কি বলছি? 3টি মধ্যমা সমান হলে তাহলে হবে কি? সমবাহু ত্রিভুজ। এটা মুখস্থ রাখবেন, ঠিক আছে? আবার যদি দুটি মধ্যমা সমান হয় সমান হলে সেটি হবে সমদ্বিবাহু ত্রিভুজ। এগুলো বেসিক সহ আমরা পেড ক্লাসে
শিখিয়ে থাকি, কোনটি সমান না হলে সেটা হবে বিষম বাহু ত্রিভুজ। কি বলেন তো? বিষম বাহু ত্রিভুজ। ক্লিয়ার? তাহলে এখানে আমাকে স্পষ্টভাবে বলা হচ্ছে যে কোনো দুটি মধ্যমা সমান হলে, দুটি মধ্যমা এটা, তাই কিনা বলেন তো? এটা কি? দুটি মধ্যমা এটা, তাহলে দুটি মধ্যমা যদি সমান হয় তাহলে সেটা সমবাহু সমদ্বিবাহু ত্রিভুজ হবে। কথাটা ক্লিয়ার? সমবাহু হতে গেলে তিনটা হতে হবে, আর বিষমবাহু হতে গেলে একটাও হওয়া যাবে না, আর সমকোণী হতে গেলে একটা কোণ 90 ডিগ্রি হতে হবে। ক্লিয়ার? তাহলে উত্তর হচ্ছে কি? সমদ্বিবাহু ত্রিভুজ। এবার আসেন এই অঙ্কটা দেখবো, এটা চমৎকার একটা অঙ্ক। এক্ষেত্রে আমরা সূত্রে একটা কাজ করব। কাজটা হচ্ছে, একটু জাস্ট মিনিট ধরেন, একটু এই পাশে নিয়ে আসলাম। হ্যাঁ, দেখেন এখানে অঙ্কটাতে কি বলা আছে যে a কিউব মাইনাস 9 প্লাস a প্লাস 1 হোল কিউব রাশিটির একটি উৎপাদক কত হবে। দেখেন এটার উৎপাদক কত হবে। এই অঙ্কটা সমাধানের আপনি দুটো উপায় বাছতে পারেন। কথা বুঝতে পারছেন? একটা হচ্ছে এটা ভাঙিয়ে ফেলতে পারেন। কথা বুঝতে পারছেন কিনা? ভাঙিয়ে ফেললেও আপনি অঙ্ক করতে পারবেন, সেটা হচ্ছে উৎপাদক নির্ণয়ের যে সহজ উপায় যেটা আছে, এই পদ্ধতিটা আপনি ইউজ করতে পারেন। তবে আমি সেদিকে যাব না, আমি যে নিয়মটা ফলো করব, ধরেন a কিউব আছে, এটাকে 1 দিয়ে ভাঙান আর বাকি 8টা এই শেষে দিয়ে দেন। কেন আমি বলছি, আপনি শুধু আমার সাথে কাজটা করে যান। 1 প্লাস 1 কিউব, এখানে 8। তাহলে কি হলো, আমার কিন্তু এখানে আলটিমেট সরাসরি কি করতে পারবো, আমি এটাকে দেখেন এভাবে কিন্তু লিখতে পারবো, পারবো কিনা? তাহলে a প্লাস 1 হোল কিউব, এটাকে কিন্তু আমি 2 দিয়ে লিখতে পারবো, পারবো কিনা বলেন তো? পারবো। তাহলে দুটো সূত্র আমি ফেলে দিতে পারবো, a মাইনাস 1 a স্কোয়ার প্লাস এ বি প্লাস বি। মনে আছে তো? এ বি মানে এটা, এই দুটো গুণ করলে তো এই হবে, আর বি স্কোয়ার মানে কি এটাই হবে। তারপর দেখেন আমরা এ প্লাস বি, এ মাইনাস বি এটা আগে লিখবো, এ এটা পুরোটাই এ মাইনাস বি। মনে আছে তো কোন সূত্রটা আমি ইউজ করতেছি, যে এ কিউব মাইনাস বি কিউবের যে সূত্রটা, আমি ওই সূত্রটাই মূলত ইউজ করতেছি, এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এই সূত্রটাকে ব্যবহার করতেছি। সো ঘাবড়ানোর কিছু নেই। তারপর দেখেন আমাদের এটা গেল, তারপর এ স্কোয়ার, এ স্কোয়ার মানে হচ্ছে এ প্লাস 1, এটা তো পুরোটাই এ, তাই না? এ স্কোয়ার, তার মানে এখানে সেকেন্ড ব্র্যাকেট দেবো, এ স্কোয়ার প্লাস এ বি, তার মানে এটা হচ্ছে এ আর হচ্ছে কে আমার বি, তাই না? তারপর হচ্ছে কি বি স্কোয়ার, তার মানে হচ্ছে এরকম। এবার আমরা যে কাজটা করব, এটা এই পাশে এ মাইনাস 1, এটা এই অবস্থায় আপাতত রাখি, কারণ এখানে অনেক দুর্বল আছে, সো আমাকে একটু ভেবে চিন্তে কাজ করতে হবে। a মাইনাস 1, তারপর এখানে আরেকটা কাজ করি, এটা সূত্র লিখে ফেলি, a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। 1 থাকলে কিন্তু আমরা সূত্র এইভাবে লিখি, এটা কিন্তু আমি বিভিন্ন সময় আপনাদের শিখিয়েছি। তারপর এটা হচ্ছে আমার 2a এটা, এবং প্লাস 2, তারপর এখানে হচ্ছে আমার কত 4। ক্লিয়ার? এবার চলে আমরা পুরো উভয় পক্ষ থেকে বলতে দেখেন আমরা কিন্তু এটা আর এটা যেহেতু প্লাস, এটা কমন নিতে পারি। এখন দেখেন আমাদের অঙ্ক চাইছে, এটা অঙ্ক চলে আসছে, একটা উৎপাদক চলে আসছে,
যদি এটা না চেয়ে অন্যটা চাইতো, যেমন বাকি যেটা আসে ওটা যদি চাইতো, তাহলে এখানে কি প্লাস আছে না, তাহলে কি এ স্কোয়ার প্লাস 2a প্লাস 1 প্লাস 2a, তাই কিনা? এখানে কত 6। দেখেন এই জিনিসটাকে আমরা যদি এবার এখানে লিখি তাহলে a মাইনাস 1 হচ্ছে, তারপর a স্কোয়ার এখানে একটা দুইটা, তাহলে 2a স্কোয়ার। ওকে, এবার দেখেন a এখানে একটা তাহলে কয়টা, তিনটা, দুইটা কয়টা, পাঁচটা, 5a, তাই কিনা? তারপর এখানে 1 2 আর 6 কত, 8। এটাও অঙ্কে চাইতে পারতো, যেহেতু এটা চাইতে তাহলে আমাদের পুরো অঙ্কটা করা দরকার নেই, আর যদি এটা চাইতো তাহলে কিন্তু আমার পুরো অঙ্কটা করা দরকার ছিল। ক্লিয়ার? বলেন বুঝতে পারছেন কিনা? বুঝতে পারলে একটু ডান লিখুন, হারি আপ। যদি বুঝতে পারেন তাহলে একটু ডান লিখুন। আপনাদের আরেকটা বিষয় বলি, যে গণিতের ক্ষেত্রে ভালো করার জন্য আমাদের ম্যাথ টিউটর বইটা সাথে রাখতে পারেন। এই বইটা শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের অনলাইনে ভিডিও দেওয়া আছে, সো আপনি বই থেকে পড়বেন, আবার পাশাপাশি ভিডিও দেখবেন, দেখবেন যে গণিতের বেসিক পুরোপুরি ক্লিয়ার হয়ে গেছে। আর পাশাপাশি আপনি ইংলিশের জন্য আমার লেখা ইংলিশ টিউটর বইটা ফলো করতে পারেন। আমি এতটুকু নিশ্চয়তা দিতে পারি যে শুরু থেকে শেষ পর্যন্ত যদি এই বইটা শেষ করতে পারেন, বাংলাদেশে যে কোনো পরীক্ষায় আপনি সর্বোচ্চ নাম্বার পাবেন। সো আমার মনে হয় যে যারা গণিত ইংলিশে দুর্বল আছেন তারা একই সাথে আমার বই দুটো এবং আমার কোর্সে যদি যুক্ত হন, তাহলে লং কোর্সে লং টাইম সময় আমার সাথে সাপোর্ট পাচ্ছে, এবং আমাদের অনেকগুলো মানে বেশ কিছু অ্যানালাইসিস আমাদের পাশাপাশি আস্তে আস্তে এগুলো আপনাদের চিন্তাকে আরো বেশি সমৃদ্ধ করবে। আগামীকাল থেকে 5 মে থেকে আমাদের ভর্তি উৎসব শুরু হয়ে যাচ্ছে দুটো বেসে, এবং স্মরণকালের যেমন এবার গরমটা সবচেয়ে বেশি, একইভাবে স্মরণকালের সবচেয়ে বেশি স্যারে আমরা এবার ভর্তি উৎসব শুরু করতেছি ঠিক এই গরমে। সো যারা মনে করেন আর্থিক সংকটে থাকেন বা বিভিন্ন ভাবে ম্যানেজ করে উঠতে পারেন না, তাদের জন্য এটা দারুণ সুযোগ, এবং যারা অনার্সে রয়েছেন তাদের জন্য আরো ফাটাফাটি সুযোগ, কারণ অনার্সে লং কোর্সই সবচেয়ে বেস্ট, যে লং কোর্সে আপনি দীর্ঘ সময় ধরে মেন্টরশিপ নিতে পারবেন। ওকে, এবার চলুন আমরা একটু সামনে যাচ্ছি। তাহলে এবার আমাদের পরের প্রশ্ন দেখেন, এই প্রশ্নটা কিন্তু বেশ ইম্পর্টেন্ট। এবার কিন্তু বিসিএস এও আমাদের অসমতা থেকে প্রশ্ন আসছিল। অসমতাতে আমি অঙ্কটা শুরু করার আগে আপনাদের একটা কৌশল শেখাবো, কথা বুঝতে পারছেন কিনা? কৌশলটা হচ্ছে, যদি আপনার এই পুরোটার মান শূন্যের চাইতে ছোট হয়, তাহলে আপনি এই কৌশলটা একটু মুখস্থ রাখবেন। আমি এই কৌশলটা মুখস্থ রাখতে বলবো। কখন বলেন তো, এই কৌশলটা কখন মুখস্থ রাখবেন? যখন আপনার এই পুরো মানটা শূন্যের চাইতে কি হবে, ছোট হবে, তাহলে অবশ্যই আপনি এই কৌশলটা মুখস্থ রাখবেন। এই কৌশল কি কাজে দিবে উত্তর বের করতে আমি পরে দেখাবো। প্রথমত আসেন আমরা কৌশল ভিত্তিক সমাধান করব। যেমন এখানে এক্স স্কোয়ার আছে, মাইনাস 3x আছে, প্লাস 2 আছে, এটা শূন্য চাইতে ছোট। আপনি যদি মিডল ফ্যাক্টর করেন তাহলে এখানে এক্স স্কোয়ার মাইনাস 2x মাইনাস এক্স প্লাস 2, তারপর হচ্ছে যথারীতি এক্স মাইনাস 2 মাইনাস 1 এক্স মাইনাস 2, এটা শূন্যের চাইতে ছোট। একই সাথে এক্স মাইনাস 2 এক্স মাইনাস 1 শূন্যের চাইতে ছোট। এই পর্যন্ত স্বাভাবিক নিয়মে সমাধান করবেন। আমি আবারও বলছি, এইটুকু আপনি স্বাভাবিক নিয়মেই কি করবেন, সমাধান করবেন। তাহলে ঝামেলাটা কোথায় হবে? ও সরি, আমি তো ছোট্ট একটা ভুল করে ফেললাম। আমি এই অঙ্কটা না ওপাশেই নিয়ে যাই, কথা বুঝতে পারছেন কিনা? ওপাশে নিয়ে যাই, তাহলে অঙ্কটা করতে সুবিধা হবে। ঠিক আছে, আমি আবার একটু সমাধানটা আপনাদের দেখাচ্ছি। সমাধানটা কি বলেন তো, যে এক্স স্কোয়ার এখানে 3x প্লাস 2, এটা আমরা কি করব, এক্স মাইনাস
এক্স স্কোয়ার মাইনাস 2x, তারপর মাইনাস এক্স প্লাস 2, এরপর এক্স যদি কমন নেই এক্স মাইনাস 2 মাইনাস 1 এক্স মাইনাস 2। এই পর্যন্ত আমরা স্বাভাবিক নিয়মেই কি করব, সমাধান করব। কথা বুঝতে পারছেন কিনা? এরপর আমরা ছোট্ট একটা কাজ করব। কাজটা কি, এখানে আমাদের অসমতার কনসেপ্টটাই ভুলে যাব। ভুলে গিয়ে আমরা এক্স মাইনাস 2 সমান একটা শূন্য ধরবো, এক্স মাইনাস 1 সমান সমান একটা শূন্য ধরবো। বুঝেন বিষয়টা? এরপর এক্স সমান সমান এখানে 2 আসতেছে, এক্স সমান সমান এখানে 1 আসতেছে। আমি আপনাদের কি বলছিলাম যে এই কৌশলটা মনে রাখবেন, ছোট এক্স বড়, ছোট থেকে বড়, এই কনসেপ্টটা মনে রাখলে কি হবে জানেন? এখানে উত্তর দেখা মাত্রই বলে দিতে পারবেন। বলেন তো এই দুটোর মাঝে বড় মান কোনটা, এটা, ছোট মান কোনটা, এটা। তাহলে ছোট মান ছোট জায়গায় বসান এক্স, বড় মান বড় জায়গায় বসান। দেখছেন, আমাদের উত্তর হয়ে গেল খুব সহজে। এইগুলো নিয়ে অসাধারণ আমি আলোচনাগুলো আমার ম্যাথ টিউটর বইতে করেছি। আমার মনে হয় বাংলাদেশে এই প্রথম অসমতার সুন্দর সমাধান নিয়ে এই বইতে গ্রাফ সহ বিস্তারিত আলোচনা আছে। আপনারা বইটি এই অধ্যায়টা দেখে নেবেন, দেখবেন ওখানে অসাধারণ ভাবে আপনি এগুলো সমাধান করতে পারতেছেন। জটিল কোনো চিন্তাতে যেতে হবে না। আমি আবারও বলছি, যখন এরকম শূন্যের সাথে ছোট থাকবে নরমাল নিয়মে সমাধান করবেন, তারপর অসমতা ভুলে যাবেন। ভুলে যাওয়ার পর ওই এটা সমান একটা শূন্য ধরবেন, এটা সমান শূন্য ধরবেন, যে দুটো মান আসবে সেটা এই ছকে বসিয়ে দেবেন, ছোটটা ছোট জায়গায় বড়টা বড় জায়গায়, বেশ আর কোনো সমস্যা হবে না। এইবার বিসিএসসি যে প্রশ্নটা আসছিল সেটা আসছিল এই যে ইকুয়াল টু দিয়ে, এটার ক্ষেত্রেও একই নিয়ম, মানে জাস্ট এর সমান বা এর চেয়ে ছোট হলে এই মেথডটা ব্যবহার করবেন, তাহলে মুহূর্তে আপনার অঙ্ক হয়ে যাবে। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছেন। এবার চলেন আমরা পরবর্তী প্রশ্নে যাব। পরবর্তী প্রশ্নে এখানে কি বলা হচ্ছে, খুবই সহজ। একটি বৃত্তের ব্যাসার্ধ, একটা বৃত্ত আছে, এই বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে আর সমান কত, 10। বৃত্তের পরিধি কত? আমরা জানি যে বৃত্তের পরিধি হচ্ছে 2 পাই আর, তাহলে 2 পাই আর কত, আর হচ্ছে 10, তাহলে কি 20 পাই। তাহলে উত্তর কত হবে, 20 পাই। এরপর আসেন 13 নম্বর প্রশ্ন। 13 নম্বর প্রশ্নে কি বলা আছে? 13 নম্বর প্রশ্নে বলা আছে এক্স স্কয়ার প্লাস এক্স প্লাস 1 সমান সমীকরণের মূল দুটি কি হবে? এটা অসাধারণ একটা অঙ্ক। আমি এখানে আপনাদের একটা ছক দেই। আমাদের যদি দ্বিঘাত সমীকরণে এই ধরনের সমীকরণ আসে, তাহলে সমীকরণের যে মূলধয় কেমন হবে এটার ব্যাপারে একটা ছক আপনাদেরকে দিয়ে দিচ্ছি, তাহলে আর কখনো সমস্যা হবে না। সেটা হচ্ছে আমাদের বি স্কোয়ার মাইনাস এসি, এখানকার বি স্কোয়ার মাইনাস এসি সমান যদি নিশ্চয়ক যেটাকে আমরা বলি, যদি শূন্য হয় তখন একটা রেজাল্ট হবে, মূলধয়ের ক্যারেক্টার আসবে। আরেকটা হচ্ছে আমার যদি এটা বি স্কোয়ার মাইনাস 4ac-টা যদি শূন্যের চাইতে বড় হয় তাহলে একটা ক্যারেক্টার আসবে। আবার যদি বি স্কোয়ার মাইনাস 4ac যদি শূন্যের চেয়ে ছোট হয় তাহলে আরেকটা ক্যারেক্টার আসবে। এই তিনটা ক্যারেক্টার আপনাদের মুখস্থ রাখতে হবে। বুঝতে পারছেন কিনা? ওকে, আমরা প্রথমটা দেখি। যদি এটা হয় তাহলে মনে রাখবেন, আমি চেষ্টা করতে যতটুকু গুছিয়ে দেওয়া যায়, তাহলে এই সংখ্যাটা আমাদের স্বাভাবিক সংখ্যা হবে। এটা হচ্ছে প্রথম একটা ক্যারেক্টার। কি হবে আমাদের এখানে, কি বলছে বলেন তো, দুটো মূলধয় না, তার মানে এই দুটো মূলই আমাদের সমান হবে। কি হবে? সমান হবে। কথাটা ক্লিয়ার? ওকে, তারপর সমানের পাশাপাশি এই সংখ্যাটা আমাদের মূলদ হবে। কি হবে বলেন তো? মূলদ হবে এবং সমান হবে। কথা বুঝতে পারছেন কিনা? এখন দেখেন
যদি আমাদের এই যে এটার মানটা দুই রকম হতে পারে, একরকম হচ্ছে এটা যদি পূর্ণবর্গ সংখ্যা হয়, পূর্ণবর্গ সংখ্যা হয়, তাহলে এটা পূর্ণবর্গ সংখ্যা হলে তখন এটার একটা ক্যারেক্টার আসবে। তার আগে আপনারা প্রশ্নের প্যাটার্নটা দেন, অবাস্তব অসমান, বাস্তব অসমান, মূলদ বাস্তব। এখন দেখেন এখানে আরেকটু একটু বলে নেই যে এখানে এইটা বাস্তব আসবে, কথা বুঝতে পারছেন কিনা? ওকে, এখন যদি এটা আমার পূর্ণবর্গ হয়, কি হয়? যদি এক নাম্বারটা হয় পূর্ণবর্গ, যদি হয় পূর্ণবর্গ যদি হয়, তাহলে আমার মূলদ্বয় এটা আমার অসমান হবে। এটা বাহির থেকে সবাই বুঝবেন না, কিন্তু এই শখটা আপনাকে হেল্প করবে, কারণ এটা নিয়ে লম্বা আলোচনা আছে। আমি জাস্ট এই শখটা কোথাও গুছানো পাবেন না, এখানে শখটা দিয়ে দিচ্ছি। কথা বুঝতে পারছেন কিনা? এই শখটা আপনার হেল্প করবে, কথা বুঝতে পারছেন? পূর্ণবর্গ হলে এখানে এটা মূলদ হবে। ইদানিং এখান থেকে বেশ প্রশ্ন আসে, এবং এটা আবার কি হবে? বাস্তব সংখ্যা হবে। আবার যদি এটা যদি পূর্ণবর্গ না হয়, অর্থাৎ এটা পূর্ণবর্গ, এই যে এইটুকুর মান যদি পূর্ণবর্গ না হলে, তাহলে দুই নম্বরে যে ক্যারেক্টারটা আসবে এটা অসমান, তো অবশ্যই এটা অমূলদ আসবে, তখন আর মূলদ হবে না, আর এটা বাস্তব সংখ্যায় থাকবে। কথা বুঝতে পারছেন কিনা? তার মানে এইটুকু পর্যন্ত বাস্তব সংখ্যার ভিতরে আমরা আছি। এবার আসেন, আমাদের যদি এরকমটা হয়, এরকম হওয়া মানে কি, যেমন একটা মাইনাস ফিগার, -2 এরকম আর কি, তাহলে প্রথমত হচ্ছে এটা অসমান থাকবে। কথা বুঝতে পারছেন? একটাই শুধু সমান থাকবে এটার ক্ষেত্রে, বুঝতে পারছেন কিনা? আর বাকি এইটা পুরো মানে মূলদ অমূলদের হিসাব না, এটা জটিল সংখ্যা হবে অথবা অবাস্তব সংখ্যা, বাস্তব বা কাল্পনিক সংখ্যা। আমার মনে হয় এই শখটা আপনাদের একদম নোট করে রাখা উচিত, এই শখটা। তাহলে এর উপর কিন্তু প্রায় প্রশ্ন আসে এখন। তার মানে এই শখটা থেকে আপনার সমস্ত প্রশ্ন কমন পড়বে যদি মূলদ্বয় নিয়ে প্রশ্ন করা হয়, বুঝতে পারছেন কিনা? যদি মূলদ্বয় নিয়ে প্রশ্ন করা হয় তাহলে এখান থেকে আপনি কমন পাবেন। আমি আর একটু ক্লিয়ার করে দেই, এই কনসেপ্টটা হচ্ছে এইটুকুর জন্য, এইটুকুর জন্য, কথা বুঝতে পারছেন কিনা? আর এটা নিচে এইটুকুর জন্য, ব্যাস। আমার মনে হয় যে এটা আপনাদের কি করা উচিত। এখন দেখেন এখানে যে প্রশ্নটা দেয়া আছে, এখানে দেখেন b² - 4ac সমান, আমি একটু মানটা বসায় দেখি। এখানে এটা হচ্ছে a, এটা b, এটা হচ্ছে c। c এর মান 1, b সমান কিছু নাই মানে 1, a সমান ওকে 1। তাহলে এখানে কি b 1, 4, a 1, c 1, তাহলে 1 - 4, তাহলে কত আসতেছে? -3। -3 কে -3 b² - 4ac, এটা কি শূন্যের চেয়ে ছোট না? শূন্যের চেয়ে ছোট হলে আমাদের কি হবে? প্রথমত এটা অবাস্তব সংখ্যা হবে, তার মানে কি, এবং অসমান হবে। কথা বুঝতে পারছেন কিনা? এটা বাস্তবের তো প্রশ্নই আসে না, তাহলে অপশন কি? ক নাম্বার। আপনারা চাইলে আবার এটা দেখতে পারেন, এই যে দেখেন এটা মাইনাস অসমান হবে, জটিল অবাস্তব কাল্পনিক সংখ্যা। এবার আমরা 14 নম্বর প্রশ্নটা দেখব। এই প্রশ্নটাও কিন্তু অসাধারণ একটা প্রশ্ন। দেখেন এই প্রশ্নটাও একটা অসাধারণ প্রশ্ন, কারণ এই যে দেখেন এরকম প্রশ্ন এর আগে আপনি সমাধান করছেন কিনা আমি জানি না। এটা সমান সমান 3n হয়, তবে n এর প্রেক্ষিতে x এর মান কত? মানে আমার এখানে বলা হচ্ছে যে এটা 3x প্লাস 3x, এটা সমান যদি 3n হয়, তাহলে আমার n এর প্রেক্ষিতে x এর মান কত? তার মানে এখান থেকে x এর মান বের করতে হবে। তাহলে x এর মান বের করলে এখানে এটা কয়টা আছে? 3টা। তাহলে 3টা হলে 3টা 3x, এখানে 3n। আমরা n এর মান, x এর মান বের করতে গেলে ভিত্তি মিলাতে হবে।
এক্স উপরে থাকলে কে ভিত্তি মিলাতে হয়, তাই কিনা? তাহলে আমরা ভিত্তি মিলাবো। তাহলে ভিত্তি যদি মিলাই তাহলে এটা মনে মনে এক আছে 1 প্লাস এক্স, নিচে 3 টু দি পাওয়ার n। তাহলে এখানে ভিত্তি বাদ, তাহলে 1 প্লাস এক্স সমান সমান n। এখন কথা হচ্ছে আমাদের এক্স এর মান বের করতে হবে। তাহলে এক্স এর মান যদি আমি বের করি তাহলে এক্স সমান সমান এখানে n আছে, এই পাশ থেকে 1 গেলে কত -1। দেখেন তো একটা অসাধারণ অঙ্ক না? কি বলে? নিশ্চিতভাবে একটি চমৎকার অঙ্ক। বলেন বুঝতে পারছেন কিনা? বুঝতে পারলে একটু ডান লিখে দ্রুত কমেন্ট করুন, হারি আপ। যদি বুঝতে পারেন একটু ডান লিখে খুব দ্রুত কমেন্ট করুন। যদি বুঝতে পারেন তাহলে একটু ডান লিখে দ্রুত কমেন্ট করুন, হারি আপ। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এবার আসেন আমরা পরবর্তী অঙ্কে যাব। এটাও বেশ চমৎকার একটা অঙ্ক। দেখেন চমৎকার অঙ্ক। একটি আয়তকার শ্রেণী ক্ষেত্রের কক্ষের ক্ষেত্রফল x² - 25। এখন দেখেন নিচের দ্বিপদী রাশিগুলির কোনটির ঘরের দৈর্ঘ্য এবং প্রস্থ প্রকাশ করে? দৈর্ঘ্য এবং প্রস্থ আমাকে বের করতে বলা হচ্ছে। ক্ষেত্রফল দেওয়া আছে, দেখেন ক্ষেত্রফল দেওয়া আছে, ক্ষেত্রফল সমান সমান 25। আমরা জানি ক্ষেত্রফল সমান সমান হচ্ছে কে? ক্ষেত্রফল সমান সমান হচ্ছে দৈর্ঘ্য ইনটু কে? প্রস্থ। বলেন তো কি? দৈর্ঘ্য ইনটু প্রস্থ। তাহলে আমরা এখানে আগে দুটো মান বের করি, x² - 5²। আমরা এটা সূত্র ফেলতে পারি x + 5 x - 5। যেহেতু আয়তকার শ্রেণীকক্ষ তার মানে একটা বড় হবে একটা ছোট হবে, তার মানে কি আমার উত্তর এটাই x + 5 x - 5। দেখতে অদ্ভুত মনে হলেও অঙ্ক স্বাভাবিক। দেখেন এই অঙ্কটা আরো আপনার কাছে অদ্ভুত মনে হতে পারে, দেখছেন অঙ্কের দাগটা একটু পরে। সাম্প্রতিক প্রশ্ন সমাধান কেন গুরুত্বপূর্ণ এগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন যে এটা কেন আসলেই গুরুত্বপূর্ণ। প্লিজ দেখেন এই অঙ্কটা, দেখেন কত অসাধারণ একটি অঙ্ক। গুড। এবার চলে আমরা এই অঙ্কটা সমাধান করি। এখানে দেখেন প্রথমত দেওয়া আছে x² - 25 সমান 12। এরপরে x + 5 সমান 4 x - 5 সমান জানতে চাইছে। খুবই সিম্পল না? x + 5 x - 5 এর ভিতরে দেখেন তো দেখা যাচ্ছে না? কারণ এটাকে যদি আপনি এভাবে লেখেন দেখেন তো ওই দুটো জিনিসকে আপনি পাচ্ছেন না। x + 5 x - 5 12। এরপর দেখেন এই মানটা আপনি এখানে বসিয়ে দেন 4 ইনটু x - 5 12। তাহলে আমি x - 5 যদি বের করতে চাই 12 কে 4 দিয়ে ভাগ করব, আলটিমেট কত 3। এটাই আমাদের উত্তর। দেখছেন অঙ্কটা দেখতে অদ্ভুত মনে হতে পারে কিন্তু বেশ অসাধারণ। বলেন বুঝতে পারছেন কিনা? যদি বুঝতে পারেন একটু ডান লিখে কমেন্ট করুন। এবার 16। আমরা অনেকগুলো করে অঙ্ক নিয়েছি, তার মানে এই কারণে আমাদের বেশ একটু সময় লেগে যাচ্ছে। এই অঙ্কটা পারবেন? একটু আগে ছিল -4। -4 যেহেতু ছিল, দেখেন -4 ছিল যার কারণে আমরা এখানে 4টা শূন্য দিয়েছিলাম, তাই কিনা? এটা সমান সমান 0 3টা শূন্য একটা 1 4 ঘর। তাহলে এটা আসবে কি এরকম, তার মানে কি একটা ঘর আসবে। তাহলে সরি দশমিকের পর একটা ঘর আসবে, এটাই উত্তর হবে। না হলে আগের মতো করে দেখবেন, একটু সমাধান করবেন, আগের অঙ্কটা দেখে দেখে সমাধান করবেন। এবার দেখেন 18 নম্বর অঙ্কটা। 18 নম্বর অঙ্কে কি বলা আছে? যদি AB সমান BC সমান CA সমান 10 সেন্টিমিটার এবং AD লম্ব BC হয় তবে
এডির মান কত। এই অঙ্কটা কি বুঝতে পারছেন যে একটা ত্রিভুজের দেখেন তিনটা বাহুই সমান, এ বি বি সি, দেখেন তিনটা বাহুই কি পরস্পর সমান। কথা বুঝতে পারছেন কিনা? এই তিনটা বাহুই সমান, তার মানে এই তিনটা বাহুর ক্ষেত্রে এটাকে আমরা সমবাহু ত্রিভুজ বলবো। কি বলবো? সমবাহু ত্রিভুজ। ওকে, এখন বলা হচ্ছে সবকটার মানই 10, সবকটার মানে কি 10। এডি বিসির উপর লম্ব, এই যে বিসিতে আছে এর উপর এডি লম্ব, বুঝতে পারছেন কিনা? এটা হচ্ছে ডি। এখন আপনার কাছে এটা জানতে চাইছে যে এডি সমান আসলে কত। এখানে এডিটা কিন্তু কে? লম্ব। কথা বুঝতে পারছেন কিনা? এই লম্ব বের করতে হবে। এটা আপনার সমবাহু ত্রিভুজের লম্ব বের করার সূত্র হচ্ছে এটা। কথাটা ক্লিয়ার? সমবাহু ত্রিভুজের লম্ব বের করার সূত্র হচ্ছে এটা। তাহলে এটা যদি হয় √3 নিচে 2, এর মান কত? এর মান হচ্ছে 10। তাহলে এটা কাটলে কত? 5। তাহলে 5√3, এটাই হচ্ছে আমাদের উত্তর। তবে আপনি পুরো জিনিসটা অন্যভাবেও সমাধান করতে পারেন। কিভাবে? সূত্র ফেলে সমাধান করতে পারেন, সূত্র ছাড়াও সমাধান করতে পারেন। কিভাবে দেখেন, এখানে দেখেন তো এটা লম্ব, তাই কিনা? পুরো বিষয়টা একটু খেয়াল করেন তো। আমার তো এটা যদি চিন্তা করে এই পুরোটাই যদি 10 হয় তাহলে এটা 5। তাহলে এই যে এটা একটা সমকোণী ত্রিভুজ, তাহলে এটা 10। তাহলে এই লম্বটা বের করলেই হচ্ছে। তার মানে লম্ব স্কোয়ার, লম্বকে এক্স স্কোয়ার ধরলাম, তারপর ভূমি স্কোয়ার 5 স্কোয়ার, তারপর অতিভুজ স্কোয়ার, তাই কিনা? তাহলে এক্স স্কোয়ার এখানে 100 থেকে 25 বাদ, তাই কিনা? তাহলে হচ্ছে কত? 75। তাহলে এক্স স্কোয়ার যদি 75 হয়, x সমান সমান কত হবে? 75 কে হিসাব করলে 3 25 75। তাহলে 25 এর বর্গমূল 5, তাহলে কি 3 এর বর্গমূল নেই, তার মানে কি 5√5। অর্থাৎ এটা উত্তর। আপনি যে কোনো ভাবেই এটাকে সমাধান করতে পারেন, কোনো সমস্যা নেই। ক্লিয়ার? বেশ, এবার পরের অঙ্কটা দেখেন। এই টাইপের একটা অঙ্ক এর আগেও করে আসছে, তাই না? n এর মান কততম, তার মানে n তম, কততম বা কয়তম এরকম থাকলে এই n তম কথাটা বসাবেন। তার মানে এখানে n এর মান যদি বের হয় তাহলে এটা বলে দিতে পারবো। n এর মান যদি 100 বের হয় তাহলে বলবো 100তম পদ, 200 বের হলে 200তম পদ, 70 বের হলে 70তম পদ, তাহলে আমি বলে দিতে পারবো। তাহলে n এর মান বের করতে হবে। n এর মান বের করতে গেলে আমার এটা কিন্তু ওই যে n তম পদের ভ্যালু, তারপর সবার শেষের ভ্যালুটা, শেষ পদ। তাহলে শেষ পদ থেকে বাদ হচ্ছে প্রথম পদ 5, এদের অন্তর্গত 3, অন্তর্গত 3, আর যোগ কত? 1। তাহলে 5 গেলে এখানে কত? 297 যোগ 1, 3 নং 27, 3 নং 27, এখানে কত হবে? 100। এই টাইপের একটা অঙ্ক আগে করিয়েছিলাম, তাই না? এবার 20 নম্বর প্রশ্ন দেখেন। 20 নম্বর প্রশ্নে কি বলা আছে প্লিজ দেখেন। 20 নম্বর প্রশ্নে কি বলা আছে? আর ব্যাসার্ধ বিশিষ্ট একটি অর্ধবৃত্তের মধ্যে অন্তর্লিখিত করা যায় এরূপ সর্ববৃহৎ ত্রিভুজের ক্ষেত্রফল কত? তার মানে একটা এর অর্ধবৃত্তের, এটা যদি এই যে কেন্দ্র দিয়ে যায়, অর্ধবৃত্তের উপর যদি আপনি একটা বৃত্ত দেখেন, অর্ধবৃত্তের মধ্যে অন্তর্লিখিত করা যায় এরকম সর্ববৃহৎ, অর্ধবৃত্তের উপর যদি কোনো বৃত্ত আঁকেন তাহলে এই বৃত্তটাই হবে সবচেয়ে সর্ববৃহৎ বৃত্ত, এই ত্রিভুজ। এখন বলছে ওই ত্রিভুজটা, তাহলে এটার ক্ষেত্রফল কত? এটা ক্ষেত্রফল বের করার ক্ষেত্রে আপনাকে প্রথমত দেখতে হবে এটা ব্যাসার্ধ দেওয়া আছে, তার মানে এইটুকুর মান দেওয়া আছে কত? আর দেওয়া আছে, তাই কিনা? ত্রিভুজের ক্ষেত্রফল বের করার মানে হাফ ইন্টু লম্ব ইন্টু ভূমি। তাহলে এটা যদি ক্ষেত্রফল হয়, আমি বুঝলাম এই ত্রিভুজটাকে যদি
আমি এটা যদি আমার ব্যাসার্ধ হয় তাহলে এখান থেকে এটাও কিন্তু আমার একটা ব্যাসার্ধ, রাইট? এটাও কিন্তু ব্যাসার্ধ, কিন্তু একই সাথে আমার কিন্তু এটা লম্ব হয়ে যাচ্ছে। দেখেন এখান থেকে এটা চিন্তা করলাম এটা ব্যাসার্ধ, আবার একই সাথে এটা লম্ব হয়ে যাচ্ছে, কিন্তু আমার এটা কিন্তু ভূমি না, ভূমি কিন্তু এই পুরোটাই। তাহলে আমার এখানে আরেকটা, এটাও তো আরেকটা কি ব্যাসার্ধ, তাহলে এখানে আরেকটা আর, তাই কিনা? এখানে তো একটা আর আছে, তাহলে এই আর আর এই আর যোগ করলে এটা 2r হয়। তাহলে ভূমিটা হচ্ছে আমার 2r, ভূমি কি 2r, এখানে লম্বটা শুধু আর, তাহলে হাফ ইন্টু লম্ব মানে আর ইন্টু 2r, 2 কাটা, তাহলে r ইন্টু r সমান সমান কে r স্কয়ার। তাহলে উত্তর কি হবে? ক নাম্বারটা। বলেন বুঝতে পেরেছেন কিনা? বুঝতে পারলে একটু ডান লিখে একটু দ্রুত কমেন্ট করুন, হারি আপ। বুঝতে পারলে একটু ডান লিখে দ্রুত কমেন্ট করুন। ওকে, আমরা ধীরে ধীরে একদম ক্লাস শেষের দিকে চলে আসছি। আপনাদের ক্ষেত্রে আবারও একটু জানিয়ে রাখছি, আগামী 5 তারিখ থেকে শুরু হচ্ছে আমাদের গণিত ও ইংলিশের ভর্তি উৎসব। এই কোর্সে অসাধারণ সব ফিচার রয়েছে। শূন্য থেকে যারা গণিত অথবা ইংলিশ শিখতে চান তাদের জন্য একটা অসাধারণ সুযোগ। জুন থেকে জার্নি শুরু হবে ডিসেম্বর পর্যন্ত, এই 6 মাসে পুরো ম্যাথ ইংলিশের টোটালি মানে কনসেপ্ট গুলো আমরা ক্লিয়ার করে দেবো। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, আপনারা যারা মনে করেন যে অ্যাডভান্স প্রাইমারি কোর্স শুরু করা দরকার, তারাও এই ম্যাথ ইংলিশ অ্যাডভান্স হিসেবে শুরু করেন, তাহলে ম্যাথ ইংলিশটা শেষ হবে। যারা মনে করেন ম্যাথ ইংলিশের অ্যাডভান্স নিবন্ধন শুরু করার দরকার, তাদের জন্য এটা অ্যাডভান্স কোর্স, অর্থাৎ বিসিএস এর 47তম জন্য এটা কি একটি অ্যাডভান্স কোর্স। সো আপনাদের ক্ষেত্রে আমি একটা কথাই বলবো, যারা দ্রুত শেষ করতে চান বা অন্যের থেকে এগিয়ে থাকতে চান, তারা কোর্স দুটিতে দ্রুত এনরোল করে ফেলুন। 5 মে থেকে এক ধরনের মানে সর্বোচ্চ পরিমাণ ডিসকাউন্টে ভর্তি শুরু হচ্ছে, অর্থাৎ আগামীকাল থেকে। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।